আসসালামু আলাইকুম। আপনাদের আর কিছুদিন পরেই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা। এখন ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের প্যাটার্নের কিছু পার্থক্য দেখা যায় যে ঢাকা ইউনিভার্সিটিতে আমাদের যে প্রশ্নগুলো ফিজিক্সে আসে সেগুলো হচ্ছে ম্যাথ বেস, কনসেপচুয়াল বেস, একটু কঠিন টাইপের ম্যাথ থাকে। অপরদিকে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে কিন্তু থিওরিটিক্যাল প্রশ্ন একটু বেশি থাকে, এক কথায় উত্তর বা যে ম্যাথগুলো আসে একটু ভিন্ন প্যাটার্নের ছোট ছোট ম্যাথ। এখন সেক্ষেত্রে হচ্ছে ফিজিক্স ফার্স্ট পেপারে হচ্ছে বাছাইকৃত 70টি প্রশ্ন আমি নিয়ে আসছি, যেই প্রশ্নগুলো বারবার পরীক্ষায় আসছে। এবং আশা করি এই 70টি প্রশ্ন আপনারা যদি একবার ভালোভাবে রিভাইজ দিয়ে যান তাহলে সব ইউনিটেই অনেকগুলো প্রশ্ন আপনারা কমন পাবেন এবং কনসেপ্ট প্রায় সবই এখানে চলে আসছে। তাহলে শুরু করা যাক। দেখেন, প্রথমে প্রশ্নটা হচ্ছে কোনটি ভেক্টর রাশি, কোনটি ভেক্টর রাশি বা কোনটি স্কেলার রাশি, এই টাইপের প্রশ্ন কিন্তু একটা সব ইউনিটেই থেকে থাকে। সেক্ষেত্রে আছে আমি দেখেন এই ব্যাখ্যা দিয়ে দিচ্ছি যে স্কেলার রাশি এবং ভেক্টর রাশি আপনারা নর্মালি একটা দুইটা তিনটা মুখস্থ করে থাকেন, কিন্তু এখানে যত ধরনের ভেক্টর রাশি স্কেলার রাশি আছে সব কিন্তু আমি এক করে নিয়ে আসছি। এইটা অবশ্যই আপনারা একটু মুখস্থ করে যাবেন। 2 নম্বর, এ ক্রস বি সমান সমান মাইনাস বি ক্রস এ যদি হয় তাহলে এদের মধ্যবর্তী কোণ কত হবে। তাহলে দেখেন, এ ক্রস বি আর মাইনাস, যদি মাইনাস থাকে, ধরেন এ ভেক্টর এবং মাইনাস এ ভেক্টর এরা কিন্তু পরস্পর বিপরীত। পরস্পর বিপরীত মানে কি, একটা যদি এটা যদি এ ভেক্টর হয় তাহলে আপনাদের এইটা হচ্ছে মাইনাস এ ভেক্টর। তাহলে বলছে কি এদের মধ্যবর্তী কোণ কত, তাহলে এদের মধ্যবর্তী কোণ কত হবে, 180 ডিগ্রি অথবা পাই। তারপর দেখেন, 10 নিউটন এবং 10 নিউটন মানে দুটি বল কোনো বিন্দুতে একসাথে কত কোণে কাজ করলে লব্ধির মান 10 হবে। এখানে বলে রাখি এই এই কনসেপ্টটা বিভিন্ন ইউনিটে ঘুরায় পেঁচে বহুতবার আসছে। সেই সূত্র আমরা সবাই জানি, আর স্কোয়ার সমান সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কজ আলফা। একদম সহজ একটা সূত্র, ছোটবেলার সূত্র। এখন দেখেন, এখানে লব্ধি, দুইটা বল এবং মধ্যবর্তী কোণ, এই চারটা জিনিসের মধ্যে তিনটা আইটেমের মান দেওয়া থাকবে এবং একটার মান বের করতে হবে। সেক্ষেত্রে বলে রাখি যে এটা হচ্ছে আমাদের একটা শর্টকাট, যে যদি আমরা জানি যে পি সমান সমান কিউ সমান সমান আর, মানে দুইটা ভেক্টর এবং তাদের লব্ধির মান যদি সমান হয়ে থাকে তাহলে আমাদের তাদের মধ্যবর্তী কোণ কত হবে, 120 ডিগ্রি। তাহলে তাদের মধ্যবর্তী কোণ হবে 120 ডিগ্রি। তারপরে নেক্সট দেখেন, 4 নম্বর, যে আর একটা ভেক্টর দেওয়া আছে, তাহলে ভি ডট মানে আমাদের ডাইভারজেন্স, কার্ল এবং হচ্ছে আমাদের এগুলো একটা করে অবশ্যই আপনারা কিন্তু করে যাবেন। কারণ এখান থেকেও কিন্তু আমাদের 21-22 প্রশ্ন আসছে, সব কয়বার প্রশ্ন আসছে। তাহলে আমাদের ডাইভারজেন্স বের করতে, গ্রেডিয়েন্ট বের করতে হয় কিভাবে, গ্রেডিয়েন্ট হচ্ছে আমাদের যে ভেক্টরের যে আমাদের এই যে ডেল্টা বাই ডেল্টা এক্স আই, ডেল্টা বাই ডেল্টা ওয়াই জে, প্লাস ডেল্টা বাই ডেল্টা জেড কে, ভেক্টর অপারেটর, এটার সাথে ভেক্টরটাকে নর্মাল গুণ করলে হয় গ্রেডিয়েন্ট, ডট গুণ করলে হয় ডাইভারজেন্স এবং ক্রস গুণ করলে হয় কার্ল। তাহলে এইগুলো অবশ্যই একটা করে প্র্যাকটিস করে যাবেন। 5 নম্বর, স্কেলার গুণনের, স্কেলার গুণন। দেখেন, স্কেলার গুণন হচ্ছে এখানে কাজ, টর্ক, বল, কণিক, ভরবেগ। আমাদের এখানে উত্তর কোনটা হবে, কাজ। কাজ ভাঙলে কি হয়, বল এবং সরণ। বল এবং সরণ, বল হচ্ছে আমাদের একটা ভেক্টর রাশি, সরণও একটা ভেক্টর রাশি, কিন্তু দুইটাকে গুণ করলে কিন্তু যে কাজটা আমরা পাই সেই কাজটা কিন্তু আমাদের আবার স্কেলার রাশি। এটা একটু মাথায় রাখবেন। 6 নম্বর প্রশ্নটা একটু দেখেন, যে 10 নিউটনের একটি বল ওয়াই অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এই যে 10 নিউটনের একটা বল, সেটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে এখন বলছে কি এক্স অক্ষ বরাবর লম্ব উপাংশ কত হবে। তাহলে আপনারা মনে রাখবেন, যে কোনো একটা ভেক্টর উপাংশ ভেক্টর যদি কোনো একটা তলের সাথে থেটা কোণ করে থাকে তাহলে সেই থেটার সাথে যেটা থাকবে সেটা হচ্ছে কি কজ। এটা যদি আমাদের এক্স হয় তাহলে এটা কি হবে, এক্স কস থেটা। আর এটা কি হবে, তাহলে বিপরীতটা এক্স সাইন থেটা। মনে রাখতে হবে থেটার সাথে যে থাকবে সে হবে হচ্ছে কস। তাহলে আমাদের দেখেন উলম্বের সাথে 60 ডিগ্রি কোণ করে আছে, তাহলে উলম্ব, এই এই উলম্ব বরাবর তার উপাংশটা কি হবে, 10 cos 60, 10 cos 60। আর এই উপাংশটা, আনুভূমিক উপাংশটা কি হবে, 10 sin 60। এইচ এর মান কত হলে এ আর বি ভেক্টর পরস্পর লম্ব। এইচ এর মান বা এম এর মান, এক্স এর মান কত হলে দুইটা ভেক্টর পরস্পর লম্ব এবং সমান্তরাল, এই প্রশ্নটা আপনারা পাবেনই পাবেন। তাহলে দুইটা ভেক্টর পরস্পর লম্ব হওয়ার শর্ত হচ্ছে তাদের ডট গুণ 0 এবং তাদের দুইটা ভেক্টর সমান্তরাল হলে কি হবে, তাদের অনুপাতগুলো অবশ্যই কি হবে, সমান হবে। 8 নম্বর, একটি বিন্দুতে একটি সময়ে ক্রিয়ারত তিনটি সমতলীয় ভেক্টর রাশিকে কোনো একটি ত্রিভুজের তিনটি বাহু দ্বারা একই ক্রমে নির্দেশ করলে। এই টাইপের প্রশ্ন আমাদের অন্যভাবেও আসতে পারে। ধরেন একটা ত্রিভুজের আপনাদের অ্যারো দেয়া থাকবে এরকম,
দেয়া বলবে যে এই ত্রিভুজ থেকে কি লেখা যায় বা কি লেখা যায় না। তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের কি হবে, ধরেন এটা পি, এটা কিউ, এটা আর। তাহলে দুইটা অ্যারো থাকবে একই দিকে, একটা অ্যারো থাকবে বিপরীত দিকে। যেমন এখানে বি, পি ভেক্টরটার অ্যারো হচ্ছে বিপরীত দিকে, তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, পি সমান সমান কিউ প্লাস আর। আর যদি এখানে প্রশ্নে বলছে তিনটি বাহু দ্বারা একই ক্রমে নির্দেশ করে, একই ক্রমে নির্দেশ করে মানে এইটা যেদিকে, এইটা এবং এইটা সব একই দিকে, একই দিকে থাকলে সেক্ষেত্রে তিনটার যোগফল কি হবে, জিরো হবে। দেখেন, বৃষ্টি কত ডিগ্রি কোণে ছাতা ধরলে মানুষের মানে গায়ে বৃষ্টির পানি পড়বে না, সেক্ষেত্রে আপনারা অবশ্যই সূত্রটা মনে রাখবেন, ট্যান থেটা সমান সমান মানুষের বেগ বাই বৃষ্টির বেগ, মানুষের বেগ বাই বৃষ্টির বেগ। এখানে হচ্ছে আমাদের বৃষ্টির ফোঁটার বেগ হচ্ছে কত, 10 মিটার পার সেকেন্ড। এবং বায়ুর বৃষ্টির ফোঁটা তার গায়ে 45 ডিগ্রি কোণে পড়ছে, তাহলে সাইকেলের বেগ কত, তাহলে আমাদের এখানে সাইকেলের বেগ কত হবে, একই মানে দুইটা, ট্যান থেটা 10/45 মানে হচ্ছে 1, তাহলে দুইটার বেগই হচ্ছে কত হবে, 10 হবে। একটি কণার পূর্ব ও পশ্চিম দিকের সরণ এত হলে লব্ধি সরণ কত। পূর্ব এবং পশ্চিম, অবশ্যই পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ দিয়ে জাহাঙ্গীরনগরে প্রায় প্রশ্ন আসে, একটুখানি কষ্ট করে এই জিনিসটা এঁকে এঁকে নেবেন যদি আপনাদের কনফিউশন সৃষ্টি হয়। এটা হচ্ছে উত্তর, এটা দক্ষিণ, এটা তাড়াহুড়া করার কিছু নেই, এটা পূর্ব, এটা হচ্ছে পশ্চিম। মাঝে মাঝে বলবে যে পূর্ব দিকে যায়, উত্তর দিকে যায়, লব্ধি সরণ কত। তাহলে আর এখানে কিন্তু বলছে যে পূর্ব ও পশ্চিম দিকের পশ্চিম, পূর্ব ও পশ্চিম দিকের সরণ, তার মানে এইদিকেও 5 মিটার, এইদিকেও 5 মিটার, তাহলে লব্ধি সরণ কত হবে, পূর্ব এবং পশ্চিম দিকে সরণ 5 কিলোমিটার, দুইটা দুই দিকে। তাহলে আমাদের লব্ধি সরণ কত, লব্ধি সরণ হবে হচ্ছে আমাদের জিরো। একটি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো যার দুই বাহু, দুইটা বাহু দেয়া আছে। ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে, হাফ ইন্টু এ ক্রস বি এর মান। যদি সামুদ্রিকের বাহু নির্দেশ বলে তাহলে কি হবে, এ ক্রস বি এর মান। আর যদি এই সামুদ্রিকের কর্ণ নির্দেশ করে তাহলে আমাদের কি হবে, হাফ অফ এ ক্রস বি এর মান। এই তিনটার থেকেও কিন্তু একটা প্রশ্ন আপনাদের আসবে। আসলে প্রশ্ন সংখ্যক খুব লিমিটেড, এই প্রশ্নের মধ্যে আপনাদের একই প্রশ্ন বারবারই একটু ঘুরায় পেঁচায় এদিক সেদিক করে আমাদের পরীক্ষায় আসে। 12 নম্বর প্রশ্নটা দেখেন, একবার একটা প্রশ্ন আসছিল আমাদের জাহাঙ্গীরনগরে, এটা হচ্ছে 19-20 সালে, একটু কঠিন ছিল। আমি এই অঙ্কটা একটু ডিটেলসেই করে দিই। যে স্থির পানিতে 500 কেজি ভরের একটি স্থির নৌকাকে নদীর দুই তীরে দড়ি দিয়ে 60 ডিগ্রি কোণে টানা হচ্ছে, নৌকাটি কত সময় তীরের সমান্তরালে 240 মিটার অতিক্রম করবে। আচ্ছা দেখেন ঘটনাটা কি ঘটছে, এখানে ঘটনাটা ঘটছে হচ্ছে যে একটা নদী, এই নদীতে একটা নৌকা আছে। ধরেন এই যে একটা নৌকা, এই নৌকাটাকে নদীর দুই তীর থেকে টানা হচ্ছে। এই তীর থেকে টানা হচ্ছে, আবার এই তীর থেকেও টানা হচ্ছে, কত বলে, সেটা হচ্ছে দড়ির টান দেখেন দেওয়া আছে, দড়ির টান দেওয়া আছে হচ্ছে 12 নিউটন। তাহলে এই পাশেও 12 নিউটন, এই পাশেও 12 নিউটন বলে টানা হচ্ছে। এবং এই কোণটার মান কত, এই কোণটার মান হচ্ছে 60 ডিগ্রি, দুই পাশেই 60 ডিগ্রি। তাহলে এই মাত্র আমরা দেখলাম উপাংশ বিভাজন। তাহলে দেখেন উপরের 12 নিউটনের জন্য এই বরাবর কাজ করবে কত, 12 cos 60। আবার নিচের 12-র জন্য এই বরাবর কাজ করবে কত, 12 cos 60। আর দুই পাশে যেই আমাদের, এই পাশের যে cos 12 sin 60, আর এই পাশের যে 12 sin 60, এটা পরস্পর নাই হয়ে যাবে। তাহলে দেখেন এই নৌকার উপরে এখন টোটাল কত বল কাজ করে, এইখানে টোটাল কাজ করে হচ্ছে 2 × 12 cos 60, এটা হচ্ছে আমাদের টোটাল বল কাজ করে। তাহলে এই বল সমান সমান কি হবে, এফ সমান সমান এম এ। তাহলে আমরা এখান থেকে দেখেন, এখানে থেকে একটা এর মান পেয়ে যাচ্ছি, এর মান 12/500। এটা আপাতত কাটাকাটি করবেন না, কারণ এটা লাস্ট উত্তর না। এখন কি বলছে, এখন বলছে তীরের সমান্তরালে 240 মিটার অতিক্রম করবে, মানে তীরের সমান্তরালে সে গেছে কত, 240 মিটার। এখানে একটা কিন্তু কথা বলা আছে যে নৌকাটা প্রথমে স্থির অবস্থায় ছিল, তার মানে ইউ কত, জিরো। তাহলে আমাদের, আমরা যে সূত্র জানি যে এস সমান সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে সেই ক্ষেত্রে এটা বাদ, তাহলে এস সমান সমান হাফ এটি স্কোয়ার, এস সমান সমান হাফ এ টি স্কোয়ার। তাহলে এস কত, এস হচ্ছে 240। আর এ কত, এ আমরা একটু আগে বের করছি 12/500। তাহলে এইখানে যদি আমরা মান বসাই দেই তাহলে টি এর মান আমরা পেয়ে যাচ্ছি, টি এর মান হচ্ছে আমাদের 100√2 সেকেন্ড।
দেখেন, দুইটি ভেক্টর একই দিকে ক্রিয়ারত থাকলে লব্ধির মান কি হবে? দুইটা ভেক্টর যদি একই দিকে ক্রিয়ারত থাকে তাহলে লব্ধির মান হবে সর্বোচ্চ, আর যদি বিপরীত দিকে হয় তাহলে কি হবে? সর্বনিম্ন। স্কেলার গুণফল বিনিময় সূত্র কি মেনে চলে কি চলে না? এখানে দেখেন দুইটা লাইন একটু অবশ্যই মনে রাখবেন, যে স্কেলার গুণন বন্টন সূত্র বিনিময় সূত্র দুইটাই মেনে চলে, আর ভেক্টর গুণন হচ্ছে বন্টন সূত্র মেনে চলে কিন্তু বিনিময় সূত্র মেনে চলে না। এই যে ছোট ছোট বিষয়গুলো, এইগুলোই কিন্তু জাহাঙ্গীরনগরে, ঢাকা ইউনিভার্সিটিতে এই টাইপের প্রশ্ন কখনো আসেনি, কিন্তু জাহাঙ্গীরনগরে কিন্তু আপনারা এই প্রশ্ন পাবেন, সুতরাং সাবধান। 15 নম্বর, একটি বস্তুর উপরে 5 নিউটন বল প্রয়োগের ফলে তা চলা শুরু করলো। এর উপর 60 ডিগ্রি কোণে 4 নিউটন বল, আমাদের একটা ভেক্টর রাশি আছে, সেটা হচ্ছে আমাদের 5 নিউটন। এটা হচ্ছে আমাদের 5 নিউটন। এটার উপরে 60 ডিগ্রি কোণে 4 নিউটন বল অ্যাপ্লাই করা হলো, 60 ডিগ্রি কোণে 4 নিউটন বল অ্যাপ্লাই করা হলো। সেক্ষেত্রে প্রকৃতপক্ষে আমাদের বস্তুটিতে কত বল প্রয়োগ করা হলো? তাহলে এখানে এদের প্রকৃত বল কোনটা হবে? অবশ্যই তাদের লব্ধি হবে। তাহলে √5² + 4² 254 cos আলফা, আলফার মানে এখানে 60 ডিগ্রি। 16 নম্বর দেখেন, xi - 0.6 যে একক ভেক্টর, এক্স এর মান কোনটি? তাহলে এইটা একটা একক ভেক্টর, এটা একক ভেক্টর হলে তাহলে আগে বলেন এই ভেক্টরটার মান কত? এই ভেক্টরটার মান হচ্ছে x² + 0.6 হোল স্কোয়ার, এটা হচ্ছে এই ভেক্টরের মান। আর যেহেতু বলছে এটা একটা একক ভেক্টর, তাহলে এটার মান কত হবে? 1। তাহলে কিন্তু আমরা এখান থেকে ইজিলি এক্স এর মানটা বের করে ফেলতে পারি। তাহলে স্কোয়ার সমান সমান কত হবে? 1। তাহলে এখান থেকে আমাদের দেখেন ক্যালকুলেশন করে দেওয়া আছে এক্স এর মান কত। 17 নম্বর, পি আছে কিউ আছে, পি ক্রস কিউ। পি ক্রস কিউ অবশ্যই আমাদের একটা খুবই কমন প্রশ্ন, আপনাদের ডট গুণ করা। ইভেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিন্তু একটা ভেক্টর দিয়ে তার মান কত, ডট গুণ কত, এই টাইপের প্রশ্ন এসে থাকে। 18 নম্বর, দেখেন এ বি দুইটা ভেক্টর হলে বি বরাবর এর লম্ব বিক্ষেপ বা অংশক, লম্ব বিক্ষেপ অংশক উপাংশ যাই চাক না কেন, আপনি ফার্স্টেই কি করে ফেলবেন? দুইটার ডট গুণ, উপরে দুইটার ডট গুণ। আর নিচে দেখেন বরাবর, উপর, যেদিকে, মানে অভিমুখে, এই ওয়ার্ডগুলো যার সাথে থাকবে তার মানটা বসাবেন নিচে। যেমন এখানে বলা হয়েছে বি বরাবর, বি বরাবর, তাহলে এখানে বি ভেক্টরের মানটা কি করবেন? নিচে বসাবেন। 19 নম্বর, একটি লন রোলার টানা ও ঠেলার জন্য অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে 20 নিউটন বল প্রয়োগ করা হলো, টানার সময় ওজন ঠেলা অপেক্ষা কম হবে। দেখেন এটা একটা কনফিউজিং প্রশ্ন, আমরা প্রায় এটা ভুল করে থাকি, কারণ আমরা জানি যে ঠেলার সময় আমাদের ওজনটা কি হয়? আপাত ওজন। ঠেলার সময় আপাতত ওজন হচ্ছে W + F sin θ, এটা আপনারা সবাই জানেন। আর টানার সময় কি হয়? টানার সময় একটু কমে যায়, W - F sin θ। এখন পরীক্ষার সময় কি চাওয়া হয়েছে এইটা একটু ভালো করে খেয়াল করবেন। আপনার কাছে W + F sin θ এটাও চাইতে পারে, W - F sin θ এটাও চাইতে পারে, কিন্তু এইখানে কি বলছে দেখেন তো, টানার সময় ওজন ঠেলা অপেক্ষা কম হবে, মানে টানার সময় যে ওজনটা কম হবে সেটা কতটুকু কম হবে? তাহলে কতটুকু কম হবে আমরা কিভাবে পাবো? এটা হচ্ছে আমাদের ঠেলার সময় ওজন, এটা হচ্ছে আমাদের টানার সময় ওজন। তাহলে দুইটা যদি আমরা বিয়োগ করে দেই তাহলেই কিন্তু আমরা পেয়ে যাচ্ছি কতটুকু কম হয়। কতটুকু কম হয়? 2F sin θ। এটা আশা করি আপনারা ভুল করবেন না, যে প্রশ্নে আসলে কি চাচ্ছে সেটা একটু বুঝে নেবেন আগে। তারপর দেখেন, 1 মিটার চক্রগতির ব্যাসার্ধ, 1 মিটার চক্রগতির ব্যাসার্ধ, তার মানে আমাদের এখানে কি আছে? এখানে আমাদের কে এর মান দেওয়া আছে, এখানে আমাদের কে এর মান আছে, কে। একটি বৃত্তাকার চাকার দ্বন্দ্বের মোমেন্ট ও কৌণিক ত্বরণ, তার মানে আমাদের টর্ক এবং কৌণিক ত্বরণ সবই আছে। বলছে চাকাটির ভর কত, চাকাটির ভর কত। এখন আপনি এই টাইপের প্রশ্ন আসলে আগে খেয়াল করবেন যে আমাদের যেই কথাগুলো, যেই মানগুলো দেওয়া আছে, যে চক্রগতির ব্যাসার্ধ, টর্ক, তারপরে কৌণিক ত্বরণ, এইগুলো দিয়ে আমরা কি সূত্র জানি? এইগুলো দিয়ে আমরা সূত্র জানি টাও সমান সমান কি আমাদের আই আলফা। যেহেতু ভর চাইছে তাহলে টাও আই এর জায়গায় আমরা কি লিখতে পারি? M k²। M k² কেন লিখবো? কারণ আমাদের কি আছে? চক্রগতির ব্যাসার্ধ কে এর মান আছে M k² আলফা। এইবার আপনি এম এর মান পেয়ে যাবেন, টর্ককে যদি k² আলফা দিয়ে ভাগ করেন তাহলে পেয়ে যাচ্ছেন। পরের প্রশ্ন, ভর হচ্ছে পদার্থের কি? ভর হচ্ছে পদার্থের জড়তার পরিমাপ নাকি আমাদের বেগের পরিবর্তনে বাধার পরিমাপ? নর্মালি কিন্তু আমাদের এই যে প্রথমটা উত্তর আপনারা দাগানোর সম্ভাবনা বেশি, যে হুট করে দাগিয়ে দেবেন না, যে
আগে পুরোটা পড়ে নেবেন যে বিতে কি আছে, বেগের পরিবর্তনে বাধার পরিমাণ। তাহলে দেখেন যার ভর বেশি সে কিন্তু বেগে তত বেশি বাধা দেয়। তাহলে আমাদের অপশন সিতে যেহেতু এ আর বি দুটোই আছে, তাহলে আমাদের অপশন কোনটা হবে? সি হবে। মাত্রা, মাত্রাগুলো অবশ্যই একটু ভালো করে পড়ে যাবেন, ইম্পর্টেন্ট কিছু মাত্রা। কারণ আমাদের পরীক্ষায় কিন্তু একটা মাত্রাও পাবেন, যেমন এখানে একটা বলের ঘাতের মাত্রা। যদি ইন কেস পরীক্ষায় মাত্রাগুলো মনে না করতে পারেন, তাহলে ওই যেটার মাত্রা চাইছে সেটাকে ভেঙে দিবেন। যেমন বলের ঘাত সমান সমান আমরা জানি এফ আর ভর, বল এবং ক্রিয়াকালের সময় এফ গুণ টি গুণ করলে আপনারা পেয়ে যাচ্ছেন। তাহলে আলাদা আলাদা ভাবে বলের আর সময়ের মাত্রা বসালে আপনি কি পেয়ে যাচ্ছেন? বলের ঘাত। একটি শাটল মহাকাশযানের ভর এত, জ্বালানির ভর এত, জ্বালানি এত হারে ব্যবহৃত হলে, এত সুষম দূরত্বে নির্গত হলে শাটলের উপর ধাক্কা কত? তার মানে কি, রকেটের উপরে এফ এর বল। তা রকেটের ত্বরণ আমরা কি জানি? রকেটের ত্বরণ আমরা জানি যে ভি আর ডি এম বাই ডিটি বাই এম। এটা হচ্ছে রকেটের ত্বরণ। আর যেহেতু ধাক্কা মানে বল চাইছে, তার মানে এটার সাথে একটা এম গুণ হবে। তাহলে এটার সাথে যদি আমরা একটা এম গুণ করি, এটার সাথে একটা এম গুণ করি, তাহলে আমাদের রকেটের ধাক্কা বা থ্রাস্টের যে সূত্রটা ভি আর ডি এম বাই ডিটি করলে আমরা কিন্তু পেয়ে যাচ্ছি। গাছ থেকে 2 কেজি ভরের একটি নারকেল সোজা নিচের দিকে পড়ছে, বাতাসের বাধা। এরকম প্রশ্ন কিন্তু আপনাদের অনেকবার করানো হয়েছে। উপর থেকে একটা নারকেল সোজা নিচে পড়ছে, বাতাসের বাধা। তাহলে উপর থেকে বস্তু যখন নিচে পড়ে তখন কার জন্য পড়ে? এমজি বলের জন্য পড়ে। তাকে বাধা দিচ্ছে কত? তাকে বাধা দিচ্ছে 8.6 নিউটন। আমরা যে সূত্রটা জানি যে সামেশন অফ এফ সমান সমান এম এ। একটা বস্তুর উপরে যদি অনেকগুলো বল ক্রিয়া করে, তাহলে সেক্ষেত্রে এফ সমান সমান এম এর জায়গায় আমরা কি বসাই? সামেশন অফ এফ সমান সমান এম। তাহলে নিচের দিকে পড়তেছে এমজি, তাকে বাধা দিচ্ছে 8.6 নিউটন। তাহলে এটাই হচ্ছে আমাদের সামেশন অফ এফ সমান সমান আমরা কি লিখবো? সমান সমান আমরা লিখবো এম এ। তাহলে নারকেলের ত্বরণ চাইছে, তাহলে এ সমান সমান কি হবে? যে এমজি মাইনাস 8.6/m। এখন দেখেন তো আমাদের সবকিছুর মান আছে কিনা। আমাদের আর কিসের মান দরকার? আমাদের আর দরকার এম এর মান। এম হচ্ছে 2, তাহলে 2 × 9.8 মাইনাস 8.6/2। 25। একটি ঘূর্ণায়মান বস্তুর ভর 2 কেজি, ঘূর্ণন অক্ষতে এক দূরত্ব। ভর দেওয়া আছে, দূরত্ব দেওয়া আছে, তার মানে আমরা এম আর আর এম আর আর প্রশ্ন পড়ার সাথে সাথে কিন্তু আপনারা মনে মনে ডিসাইড করে ফেলবেন এরা কারা। এটা এম আর আর, এম আর আর স্কোয়ার। আমরা কিন্তু সেখান থেকে আই পেয়ে যাচ্ছি। বস্তুটি 5 রেডিয়ান পার সেকেন্ড কৌণিক বেগে ঘুরতে থাকলে গতিশক্তি কত হবে? গতিশক্তি, গতিশক্তির সূত্র মনে করেন আপনার মনে নাই, হাফ এম ভি স্কোয়ার। কিন্তু কিন্তু কৌণিক গতিশক্তির সূত্র মনে নাই, কিন্তু আমরা গতিশক্তি জানি হাফ এম ভি স্কোয়ার। জাস্ট সেখানে আপনি কি চিন্তা করেন? হাফ আই ওমেগা স্কোয়ার। আর হাফ আই, আই এর জায়গায় কি বসাবো? এম আর স্কোয়ার বসাবো। 26। যে ভর দেওয়া আছে 3 মিটার লম্বা একটি সুতার এক প্রান্ত বেঁধে 4 সেকেন্ডে, প্রতি সেকেন্ডে এতবার ঘোরে, প্রতি মিনিটে এতবার ঘোরে, এইরকম কথাবার্তা থাকা মানেই কিন্তু সেখানে আমাদের একটা কৌণিক বেগ ওমেগা আছে। কারণ আমরা কি জানি যে ওমেগা সমান সমান 2I/N/T। তাহলে ওমেগা আছে, এইখানে আমাদের লম্বা দূরত্ব আর আছে, ভর আছে। কৌণিক ভরবেগ কত? কৌণিক ভরবেগ কত? তাহলে ভর বেগের সূত্র কি? আমরা জানি ভর আর বেগের গুণফল এমভি। তাহলে কৌণিক ভরবেগ কি হবে? আমরা জানি যে এম আর কৌণিকে কি, আই আর ভির জায়গায় আই ওমেগা। আর আই এর জায়গায় আমরা ভেঙে কি লিখতে পারি? এম আর স্কোয়ার ওমেগা। এখন দেখেন সবকিছুর মানই আমাদের আছে, এখন মানগুলো বসাই দিলেই আমরা পেরে যাব। 1000 কেজি ভরের ট্রাকের ভরবেগ, ভর আছে ভরবেগ আছে, তাহলে এখান থেকে কিন্তু আপনি বেগ পেয়ে যাচ্ছেন। গতিশক্তি কত? তাহলে হাফ এম ভি স্কয়ার করলে আপনি সেখান থেকে গতিশক্তি পেয়ে যাবেন 28। দুইটা বস্তুর ভর আছে, তাদের দুইটা বেগ আছে, পরস্পর বিপরীত দিক থেকে আসতেছে। তাহলে M1 U1, যে আমাদের যে সূত্রটা M1U1 মাইনাস M2U2 সমান সমান M1 প্লাস M2। যেহেতু দুইটা বস্তু একত্রে যুক্ত, কত বেগে চলবে? এখন যদি প্রশ্ন আসতো যে কত বেগে কোন দিকে চলবে, তাহলে কিন্তু কিভাবে হিসাব করতাম? দুইটা বস্তুর ভর বেগ বের করবেন, যার ভর বেগ বেশি সে যেদিকে যাচ্ছিল মিলিত অবস্থায় বস্তুটাও সেদিকে যাবে। 29। জড়তার ভ্রামক আই, চাকাতিটা এত কৌণিক ত্বরণ আলফা, কত টর্ক তার টাও সমান সমান আই আলফা। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখেন, সবই কিন্তু এখানে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির প্রশ্ন। তাহলে টর্ক, টর্ক সমান সমান আই আলফা, আই সমান সমান এম আর স্কোয়ার। তারপর হচ্ছে আমাদের ভরবেগ আই ওমেগা। এই টাইপ থেকে প্রশ্ন কিন্তু বেশি আসে জাহাঙ্গীরনগরে। জড়তার ভ্রামকের মাত্রা দেখছেন, জড়তার ভ্রামকের, তার মানে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির জড়তার ভ্রামক খুব পছন্দের একটা টপিক।
31, 60 কেজি ভরের একটি বস্তুর উপর কত বল প্রয়োগ করলে 1 মিনিটের বেগ এত, 1 মিনিটে বেগ বৃদ্ধি পাবে, তার মানে ভি বাই টি করলে আমরা এ পেয়ে যাচ্ছি, সাথে আমাদের এম আছে, এফ সমান সমান এম এ করলে আমরা এফ পেয়ে যাব। 60 কেজি ভরের একটি বস্তু 0.2 মিটার পার সেকেন্ড বেগে অনুভূমিকভাবে একটি দেয়ালে ধাক্কা দিয়ে আবার 0.1 মিটার পার সেকেন্ড বেগে বিপরীত দিকে ফিরে আসে। বলের ঘাত একটু আগে আমরা বলছিলাম যে বল এবং ক্রিয়াকালের সময়, বল এবং ক্রিয়াকালের সময়, তার মানে বলের ঘাত জে সমান সমান এফ টি। এখন যেহেতু এখানে এফ নাই, এফ কে ভাঙলে আমরা কি পাই? এম এ টি। আরো একটা জিনিস আমরা পাই এখান থেকে, এ কে ভাঙলে ভি মাইনাস ইউ বাই টি ইন্টু টি, তার মানে টি টি কাটা, এম ভি মাইনাস ইউ। অথবা আমরা এটাকে এরকম লিখতে পারি যে এম ভি মাইনাস এম ইউ, তার মানে বলের ঘাতের অপর নামই হচ্ছে ভরবেগের পরিবর্তন। এইখানে যে জিনিসটা মাথায় রাখবেন, যাওয়ার সময় গেছে হচ্ছে অনুভূমিক ভাবে একটি খাড়া দেয়ালে ধাক্কা দিয়ে ব্যাক করছে, বিপরীত দিকে আসছে, তাহলে প্রথম বেগটা যদি আমাদের 0.2 হয়, তাহলে দ্বিতীয় বেগটা হবে কিন্তু -0.1। 50 কেজি ওজনের একজন প্যারাসুট ব্যবহারকারী সমবেগে নিচের দিকে নামছে, তার উপরে বায়ুর বাধা। আবারও সেই একই কনসেপ্ট যে সামেশন অফ এফ সমান সমান এম এ। নিচের দিকে নামছে কোন বলের জন্য? এমজির জন্য। তাকে বায়ুর বাধা মনে করেন এফ প্রাইম তাকে বাধা দিচ্ছে, বাধা দেওয়ার পরেও কিন্তু সে সমবেগে নামছে, সমবেগে চলাকালীন সময় ত্বরণ কত? 0। তাহলে আমাদের সূত্রটা কি হবে? এমজি মাইনাস এফ প্রাইম সমান সমান 0, তার মানে এফ প্রাইম কি? বায়ুর বাধা। তাহলে বায়ুর বাধার মান কত হবে? বায়ুর বাধার মান হবে এমজি, তাহলে এমজিটাই হচ্ছে আমাদের এখানে বায়ুর বাধা। লিফট, এ ত্বরণের নিচে নামছে এম ভরের একজন ব্যক্তি লিফটের মেঝেতে কত বল প্রয়োগ করবে? লিফটের ক্ষেত্রে যেটা মনে রাখতে বলছি আমি আপনাদেরকে, যে নর্মালের বিপরীত, লিফট যদি উপরে ওঠে তাহলে জির জায়গায় কি বসাবো? জির জায়গায় আমরা বসাবো জি। নর্মালি উপর থেকে বস্তু যখন নিচে নামে তখন কি হয়? প্লাস। আর যখন নিচের থেকে উপরে ওঠে তখন কি হয়? মাইনাস। তাহলে লিফট যদি নিচের থেকে উপরে যায় তাহলে আপনি জির জায়গায় বসাবেন জি প্লাস এ, আর লিফট উপর থেকে নিচে নামলে তখন বসাবেন জি মাইনাস এ। তাহলে এখানে একটা লিফট ত্বরণের নিচে নামছে, নিচে নামলে জির জায়গায় কি বসাবো? জি মাইনাস এ। একদম সহজ একটা সূত্র। 35, দেখেন, একটি দালান 20 তলা উচ্চ, যার প্রতিটি তলার উচ্চতা 4 মিটার। 20 তলা একটা বিল্ডিং, প্রত্যেকটা উচ্চতা হচ্ছে 4 মিটার, তার মানে 80 মিটার উচ্চতার একটা বিল্ডিং। 500 গ্রাম ভরের একটি বস্তু দালানটির ছাদ থেকে নিচের দিকে পড়ে কিন্তু দ্বিতীয় তলায় আটকে যায়, বস্তুটির মোট শক্তির পরিমাণ কত? তাহলে নিচের থেকে সে কিন্তু এইখানে ধরেন এইটা হচ্ছে আমাদের প্রথম তলা, আর এইটা হচ্ছে দ্বিতীয় তলা, এইখানে আটকে গেছে, তাই না? এইখানে যদি আটকায় যায় তাহলে এইখানে আমাদের শক্তি কত? তাহলে এইখানে এই টোটালটা উচ্চতা, তাহলে শক্তি কত হবে? এম জি এইচ। এম জি এইচ মনে রাখবেন, কোন একটা উচ্চতায় তার স্থিতি শক্তি যদি বের করতে হয় বা বিভব শক্তি বের করতে হয়, তাহলে সে ঠিক যত উচ্চতায় আছে সেটাই হচ্ছে তার এইচ এর মান। তাহলে প্রত্যেকটা তলা হচ্ছে কয় তলা? 4 মিটার, তাহলে 2 তলা, তাহলে এখানে এইচ এর মান কত হবে? এইচ এর মান 8 হবে। তাহলে এম জি এইচ করলে আপনি পেরে যাবেন। তো একটি চলন্ত বস্তুর উপর 1 নিউটন বল প্রয়োগ করলে তার বেগ 10 মিটার পার সেকেন্ড হয়ে পৌঁছায় এবং বস্তুটির গতির দিক সামান্যই পরিবর্তিত হয়, বস্তুর দ্বারা একক সময়ে কৃত কাজের পরিমাণ কত? এখন এইখানে আমাদের কি কি আছে? এখানে এফ আছে, আর এখানে হচ্ছে বেগ আছে। খুব একটা মানে সহজ একটা প্রশ্ন। আবার যে আমরা মাঝে মাঝে পরীক্ষার সময় এটা কিন্তু কনফিউজড হয়ে যায় যে আমাদের যা লাগবে সেটা আমরা পাচ্ছি পোস্টে দেওয়া নেই। এখন এই রকম বিপদে পড়লে আপনারা কখনোই মানে মূল সূত্র থেকে সরে দাঁড়াবেন না। মূল সূত্র কি? ডাব্লিউ সমান সমান এফ এস। এখন এফ দরকার আর এস দরকার, এখানে এস নাই কিন্তু বলছে একক সময়ে তার বেগ হচ্ছে কি 10 মিটার পার সেকেন্ড। এক মানে বল প্রয়োগ করলে তার বেগ 10 মিটার পার সেকেন্ডে পৌঁছায়, তার মানে প্রতি সেকেন্ডে তার বেগ কত? মানে সরি, প্রতি সেকেন্ডে সে কত মিটার সরে? 10 মিটার। 10 মিটার পার সেকেন্ডকে ভাঙলে তো আমরা তাই পাই যে প্রতি সেকেন্ডে সরণ হচ্ছে 10 মিটার। তাহলে জাস্ট আপনি কি করবেন? এফ এর সাথে এসটা গুণ করে দিলেই আপনি কাজ পেয়ে যাবেন। কাজের মাত্রা খুব ইম্পর্টেন্ট, কাজের মাত্রা, শক্তির মাত্রা, ক্ষমতার মাত্রা, এই মাত্রাগুলো অবশ্যই আপনাদেরকে মনে রাখতে হবে বা আপনি বের করে নিতে পারেন। একজন কুলি 60 কেজি ভরের বোঝা 20 সেকেন্ড মাথায় ধরে রাখলে কৃত কাজের পরিমাণ। মাথায় যদি কুলি মাথায় ধরে রাখে, এখানে কোনো স্মরণ হয় না। বা আপনার নদীর স্রোতের বিপরীতে সাঁতার কাটা, বা আপনি যদি কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ, যেগুলো মানে যেগুলো যেগুলো কোনো স্মরণ নাই, তাহলে এই টাইপের কোনো প্রশ্ন আসলে সেখানে কিন্তু কাজ কি হবে? শূন্য।
39, 50 নিউটন ওজনের একটি বস্তুকে 6 মিটার উচ্চতা ওঠানোর জন্য একটি লিফট ব্যবহার করা হলো। তার মানে 50 নিউটন, এখানে কি আছে এমজি 6 মিটার, এখানে কি আছে এইচ, এমজি এইচ, তাহলে এমজি এইচ কত 300। এখন বলছে কি 70 জুল শক্তি ব্যয় করে, তাহলে তার শক্তি কত 300 জুল, ব্যয় করতেছে কত 70 জুল, তাহলে এখানে অপচয় হচ্ছে কত, অপচয় হচ্ছে আমাদের 300 - 70 230। কোনটি সংরক্ষণশীল বল? অসংরক্ষণশীল বল সান্দ্র বল আর ঘর্ষণ বল, আমাদের এই দুইটা আছে বইতে, এই দুইটা একটু মুখস্থ করে রাখবেন, বাকি সব বলই হচ্ছে আমাদের সংরক্ষণশীল বল। একটি কণার উপর F নিউটন বল প্রয়োগ করায় কণাটি এক্স অক্ষ বরাবর 10 মিটার সরে গেল, কণার উপর কৃত কাজ কত? এখানে একটা বিষয়টা খেয়াল করেন, এক্স অক্ষ বরাবর, তার মানে আমাদের সরণ ভেক্টর কত হবে 10I। যদি বলতো ওয়াই অক্ষ বরাবর তাহলে 10J। আর আমরা জানি ডাব্লু সমান সমান কি F.S, F.S, তাহলে এখানে আমাদের সরণ ভেক্টরটা কি হবে 10I, তার মানে 10টা গুণ হবে শুধুমাত্র 5 এর সাথে। পৃথিবী সূর্যের চারিদিকে 24 ঘন্টায় একবার ঘূর্ণন সম্পন্ন করে, তাহলে পৃথিবী কর্তৃক কৃত কাজ, পৃথিবী কর্তৃক কৃত কাজ একবার কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ, যে কোনো কিছু মানে একটা বস্তুকে কেন্দ্র করে আরেকটা বস্তু যদি ঘুরতে থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই কৃত কাজ কি হবে 0। 2 নিউটন বল কোনো নির্দিষ্ট ভরের বস্তুর উপর ক্রিয়া করা, বস্তুটির দিকের সাথে 60 ডিগ্রি কোণ করে 5 সেন্টিমিটার দূরে সরে গেল, কাজের পরিমাণে একদমই বেসিক একটা সূত্র, F.S cos থিটা। এখন দেখেন, এই যে আমাদের জাহাঙ্গীরনগরের প্রশ্নে মাঝে মাঝে কিন্তু কিছু কিছু প্রশ্নের উত্তর ভুল থাকে, বলে রাখছি সেগুলো আপনাদের দাগানোর দরকার নেই। আবার তারা কিছু কিছু সময় অনেক বড় বড় ক্যালকুলেশন ম্যাথ আসে রুটের মধ্যে অনেক বড় মান, যা আপনি কখনোই পারবেন না। এই প্রশ্নগুলো আপনি যত দ্রুত স্কিপ করতে পারবেন আপনার জন্য তত মঙ্গল। নিচের কোনটি সত্য নয়? জি এর মান বস্তুর ভরের উপর নির্ভর করে না, সত্য। জি এর মান ভূকেন্দ্র থেকে বস্তুর দূরত্বের উপর নির্ভর করে না, এটাও সত্য। জি এর মান 6.657 10⁻13, দেখেন খুব ক্রিটিক্যাল। 6.657 দেখে অনেকে মনে করবে যে এটার মান তো এটাও সত্য, কিন্তু না। এবং অপশন ডি তে কিন্তু সবকটি সত্য আছে, কিন্তু এইখানে আমাদের -13 না, আমরা জানি -11। 1 কেজি ভরের দুটি বস্তুকে 1 মিটার দূরে স্থাপন করলে, মানে দুইটা বস্তু, তাহলে আমাদের যে 1 মিটার দূরে আছে, এফ সমান সমান G m1 m2/d²। বিষুবীয় অঞ্চল হতে মেরু অঞ্চলের দিকে যতই যাওয়া হয় জি এর মান ততই কি হবে বাড়তে থাকে। এটাও কিন্তু আমাদের প্রায় প্রশ্নে দেখা যায়। ভর অপরিবর্তিত রেখে পৃথিবীর ব্যাসার্ধ অর্ধেক করা হলে ভূপৃষ্ঠে ভর অপরিবর্তিত রেখে, তাহলে জি সমান সমান কি হবে Gm/r², আর এর জায়গায় হাফ বসায় দিলে জি এর মান কত হবে 4, 4 গুণ। মুক্তিবেগ ভি, মুক্তিবেগের রাশি আমরা জানি √2 GR। পৃথিবীর পৃষ্ঠ থেকে পৃথিবীর ব্যাসার্ধের সমান উচ্চতায় গেলে উপর অভিকর্ষ ত্বরণের মান কত হবে? দেখেন জিএইচ সমান সমান R/r+h², এখানে আর এর মানও কি হবে আর, ক্যালকুলেশন করলে বের হয়ে যাবে। তেলের আয়তন গুণাঙ্ক এত প্যাসকেল হলে তেলের অসংনম্যতা কত? অসংনম্যতাটা কি? এইটা হচ্ছে গুণাঙ্কের বিপরীত রাশি, জাস্ট বিপরীত রাশি, তাহলে যেই মানটা দেয়া আছে 1/, ওই মানটা করলেই আমরা অসংনম্যতা পেয়ে যাব। নিচের কোনটি পদার্থের অবস্থার পরিবর্তন নয়? অবস্থার পরিবর্তন নয়, ঘনীভবন, দ্রবীভবন, বাষ্পীভবন, ঊর্ধ্বপাতন, এরা কারা? দেখেন, ঘনীভবন হচ্ছে গ্যাসীয় থেকে তরলে আনার যে প্রক্রিয়াটা, বাষ্পীভবন আমরা জানি যে পানি থেকে বাষ্প। ঊর্ধ্বপাতন কোনটা? ঊর্ধ্বপাতন হচ্ছে কঠিন থেকে আমাদের যদি গ্যাসীয় দশায় একবারে যে উড়ে চলে যায় তাহলে সেটা। আর দ্রবীভবন মানে একটা বস্তুর মধ্যে কোনো একটা বস্তু দ্রবীভূত করা, যেমন পানির মধ্যে চিনি আমরা যদি গোলানো হয় তাহলে সেটা হচ্ছে দ্রবীভবন। তাহলে আমাদের এখানে বলছেন নিচের কোনটি পদার্থের অবস্থার পরিবর্তন নয়? অবস্থার পরিবর্তন তাহলে দ্রবীভবন উত্তর। কোন তারের অসহপীড়ন কোন বিষয়ের উপর নির্ভর করে? এই টাইপের প্রশ্নগুলো হুট করে দাগাবেন না, একটু চিন্তা করবেন যে পীড়নের সূত্র কি। পীড়নের সূত্র হচ্ছে আমরা জানি F/A, তার মানে এখানে কিসের উপর নির্ভর করে? এফ বল এবং ক্ষেত্রফল, তাহলে তারের ক্ষেত্রফল দেখা যাচ্ছে 4 নম্বর অপশন, 4 উত্তর। যদি স্পর্শকোণ 90 ডিগ্রি এর কম হয় তবে কৌশিক নলে তরলের, এই টাইপটা আপনারা পড়েননি, আমাদের পৃষ্ঠটানটির কিছু ব্যাপার স্যাপার ছিল, পদার্থের গাঠনিক ধর্ম, কিন্তু তারপরেও কিন্তু 22-23-এ মানে শর্ট সিলেবাসে পরীক্ষা হলেও এখান থেকে প্রশ্ন চলে আসে। সেক্ষেত্রে একটা লাইন যদি আমরা মনে রাখি তাহলে কিন্তু খুব ক্ষতি হবে না। তরলের স্পর্শকোণ 90 ডিগ্রির কম হলে সেটা হচ্ছে সূক্ষ্মকোণ তৈরি করে, আর 90 ডিগ্রি বেশি হলে সেটা হচ্ছে স্থূলকোণ উৎপন্ন করে। চাপের মাত্রা, দেখেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে প্রায় মাত্রার প্রশ্ন আসে। 1 মিলিমিটার স্কোয়ার প্রস্থচ্ছেদ ক্ষেত্রফল বিশিষ্ট একটি ইস্পাতের তারের দৈর্ঘ্য 10% বৃদ্ধি করলে কত বল প্রয়োগ করতে হবে? এই টাইপের প্রশ্ন, মানে বিশেষ করে গাঠনিক ধর্মে তারের দৈর্ঘ্য বৃদ্ধি 10%, দৈর্ঘ্য দ্বিগুণ 3 গুণ করা হলো, এই টাইপের প্রশ্ন থাকলে আমাদের বিকৃতির যে মানটা, বিকৃতির মান L/L এ কিন্তু সাবধান, এই স্মল এলটা কিন্তু কতটুকু চেঞ্জ, শুধুমাত্র
চেঞ্জটুকু, তাহলে 10% বৃদ্ধি, তাহলে আদি দৈর্ঘ্য যদি আমাদের 100 হয়, 10% বৃদ্ধি পেয়ে কত হলো? 110। এখানে 110 বসালেই ভুল হয়ে যাবে, কারণ স্মল এলটা হচ্ছে শুধুমাত্র কি জিনিস? শুধু হচ্ছে পরিবর্তন, তাহলে পরিবর্তন কত? 10। আর এল বাই এল পারলে পারলে আপনি বাকিগুলো পারবেন। তারের দৈর্ঘ্য এত, ব্যাস এত, তারের দৈর্ঘ্য বরাবর বল প্রয়োগ করায় ব্যাস এত মিলিমিটার হ্রাস পায়, দৈর্ঘ্য 10% বৃদ্ধি পায়, পয়সনের অনুপাত। তাহলে পয়সনের অনুপাতের সূত্র কি? পার্শ্ব বিকৃতি বাই দৈর্ঘ্য বিকৃতি। 57 নম্বর, স্প্রিং ধ্রুবক কে আছে আর দৈর্ঘ্য এক্স আছে, বৃদ্ধি করতে কত বল? তাহলে আমরা জানি স্প্রিং বল এফ সমান সমান কে এক্স। এখানে কিন্তু যদি মাইনাস থাকতো তাহলে মাইনাস দিলে মাইনাস উত্তর, এটা আসলে মাইনাসটা আমাদের বিপরীত দিক, সেটা বোঝায়। সরল সন্ধিত স্পন্দে কোনো কণার ত্বরণ সাম্য অবস্থান থেকে, এই যে কোনো কণার সরণ সাম্য অবস্থান থেকে সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী, মনে রাখবেন। কোনো ত্বরণ তার সরণের কি হবে? সমানুপাতিক এবং বিপরীতমুখী। পর্যায়কাল দ্বিগুণ করলে সরল দোলকের দৈর্ঘ্য কত হবে? টি সমান সমান টোয়াইস পাই রুট ওভার এল বাই জি। তাহলে আমাদের যদি দৈর্ঘ্য দ্বিগুণ করা হয় তাহলে টি কত গুণ হবে? √2 গুণ। একটি সরল দোলন গতির বিস্তার বিস্তার আদি দশা 0 ডিগ্রি, 1 মিনিট 120 বার কম্পন হয়, ওই সরল দোলক গতির সমীকরণ কোনটি? তাহলে সরল দোলক গতির সমীকরণ কি? বেসিক সমীকরণটা আমাদের আগে জানি, যে সমীকরণটা হচ্ছে এক্স সমান সমান এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। এখন এদের মানগুলো বসাতে হবে। ডেল্টাটা কি? আদি দশা 0 ডিগ্রি, এটা আমরা আগেই বাদ দিতে পারি। 1 মিনিটে 120 বার কম্পন হয়, এই লাইনটা দ্বারা আমরা কি বুঝতে পারি যে 1 মিনিটে 120 বার, 120 বার কাঁপতে তার সময় লাগে 60 সেকেন্ড। তাহলে একটা কম্পনের জন্য সময় লাগে কত? 60/120 বা হাফ। এই হাফটাই হচ্ছে তার পর্যায়কাল। আর ওমেগা মানে কি? ওমেগা মানে হচ্ছে টোয়াইস পাই বাই টি, আর টির মান হচ্ছে আমাদের হাফ। তাহলে আমরা ওমেগা হচ্ছে 4 পাই পেয়ে গেলাম, ওমেগা হচ্ছে 4 পাই। ব্যাস, আর কিছু দরকার নেই। এইবার যদি আপনি মানগুলো বসায় দেন, বিস্তার বিস্তার মানে কি? এ, এর মান কত? 1 সাইন ওমেগা টি, তার মানে sin 4 পাই টি। তাহলে আমাদের উত্তর কত হচ্ছে? sin 4 পাই টি। সরল দোলকের দোলনকাল 20% বৃদ্ধি করতে কার্যকর দৈর্ঘ্যের কত গুণ বাড়াতে হবে? দেখেন, প্রশ্নের মধ্যে যদি এরকম পার্সেন্টেজ থাকে তাহলে সবসময় আদি দৈর্ঘ্যটা আপনারা 100 ধরে নেবেন, তাইলে আমাদের সুবিধা হবে। তাহলে T1/T2 সমান সমান √(L1/L2), বা যদি আমরা একবারে করতে চাই তাহলে T2/T1 হোল স্কোয়ার সমান সমান L2/L1। তাহলে বলছে দোলনকাল 20% বৃদ্ধি করতে, তাহলে আমাদের আগেরটা যদি 100 হয় তাহলে পরবর্তীতে কি হবে? 120। ক্যালকুলেশন করলে আপনি পেয়ে যাচ্ছেন L2। এইখানে আসার দেখেন, এইখান থেকে আবার অনেকে পারবেন না। L2 হচ্ছে 144/100, তাই না? এখন বলছে কি কত গুণ বাড়াতে হবে? এই প্রশ্নগুলো আমাদেরকে বারবার বারবার ঝামেলায় ফেলবে, কত গুণ বাড়াতে হবে আর কত গুণ করতে হবে। তাহলে দেখেন, যদি ধরেন একটা দৈর্ঘ্য 4 ছিল, কোনো একটা কিছু 4, আর এখন হয়ে গেছে 8, এটা কিন্তু 2 গুণ বেড়ে গেছে। 2 গুণ হয়েছে, 2 গুণ হয়ে গেছে, 4 হয়ে গেছে 8, তাহলে 2 গুণ হয়ে গেছে। আর যদি আমি বলি কতটুকু বেড়ে গেছে, তাহলে 1 গুণ বেড়ে গেছে, কারণ অলরেডি 4 ছিল। তাহলে বৃদ্ধি পেয়েছে কত? আরো 4, বৃদ্ধি পেয়েছে 4, হয়ে গেছে কত? 8। তাহলে দেখেন 144/100, এটাকে আমরা এইভাবে লিখতে পারি 1 + 44/100, বা 4 দিয়ে কাটা করলে 11/25। এক অলরেডি ছিল, তাহলে আমাদের কত গুণ বৃদ্ধি পেয়েছে? আমাদের 11/25 গুণ বৃদ্ধি পেয়েছে। তার মানে উত্তর দাগানোর সময় একটু সাবধান। সেকেন্ড দোলকের দৈর্ঘ্য অভিকর্ষ ত্বরণের নর্মালি আমাদের সূত্র টি, টি সমান সমান টোয়াইস পাই রুট ওভার এল বাই জি। তাহলে এখানে কি হবে? যে সেকেন্ড দোলকের দৈর্ঘ্য এবং অভিকর্ষ ত্বরণ, তাহলে এল আর জি পরস্পর সমানুপাতিক। একটি সরল দোলককে পৃথিবীর কেন্দ্রে নিয়ে গেলে তার জি কি হয়ে যায়? 0। জি যদি 0 হয় তাহলে টি কি হবে? অসীম। সরল ত্বরণ গতি সম্পন্ন কোনো কণার ত্বরণ, অবশ্যই সূত্রগুলো আপনারা একটু মুখস্থ করে যাবেন। যে সরণের সমীকরণ, সরণ হচ্ছে আমাদের এ সাইন ওমেগা টি, ভি হচ্ছে আমাদের ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ত্বরণ মাইনাস ওমেগা স্কোয়ার এক্স।
আবার এখান থেকে ভি ম্যাক্স ওমেগা এ, এ ম্যাক্স মাইনাস ওমেগা স্কোয়ার এ, শুধুমাত্র সূত্রগুলো কিন্তু পরীক্ষায় আসতে পারে। দুটি সরল দোলকের দোলনকালের অনুপাত, কার্যকারী দৈর্ঘ্যের অনুপাত, তাহলে L1/L2 সমান সমান T1/T2 হোল স্কোয়ার। 67, এল কিউব আয়তনের পাত্রে এম ভরের এন সংখ্যক অণুর গড় বেগ সি হলে পাত্রের অভ্যন্তরীণ পৃষ্ঠে অনুভূত চাপ কত? দেখেন, এই টাইপের প্রশ্ন দেখে মনে হচ্ছে কি না কি, আসলে ভয় পাওয়ার কিছু নাই। আপনাকে সরাসরি একটা সূত্র, সির দুইটা সূত্র আমরা জানি, সি সমান সমান √3 RT/m, আরেকটা হচ্ছে সি সমান সমান √3p/ρ। এখানে এল কিউব আয়তনের পাত্রে এম ভরের এন সংখ্যক অণু, এইগুলো দিয়ে আপনাদেরকে কনফিউজ করার চেষ্টা করা হয়েছে, কিন্তু অপশনে দেখেন এগুলো কিছুই নাই, জাস্ট বলছে কতটুকু চাপ অনুভূত হবে। তাই এই এই সূত্রটাকে যদি আমরা স্কোয়ার করে দিই, তাহলে সি স্কোয়ার সমান সমান 3p/ρ। তাহলে আমাদের চাপ, চাপ সমান সমান কি হবে, C²ρ/3। এখন দেখেন, এইটা তাহলে আপনাদেরকে মাথায় রাখতে হবে, যে কোনো একটা ছোট্ট একটা সূত্রকে, সূত্রের দ্বিতীয় লাইন থেকে কোনো একটা কিছুর মান কিন্তু স্যাররা দিতে পারে। কোনো গ্যাসের অণুর আরএমএস বেগ, যে যে একটু আগে বললাম 3 RT/m √, এটা উত্তর। একটি আদর্শ গ্যাস ভারসাম্য অবস্থা P1 V1 T1 নিউটন থেকে অন্য ভারসাম্য অবস্থা 2P1 3V1 T2 পরিবর্তিত হয়, তাহলে নিচের কোন সম্পর্কটি সঠিক? আসলে তেমন কিছুই না, যে এখানে যদি বাংলায় আপনাকে বলতো চাপ হয়ে গেছে দ্বিগুণ, আয়তন হয়ে গেছে আপনার 3 গুণ, আর আপনার তাপমাত্রা কত হবে T2, তার মানে P1 V1/T1 সমান সমান P2 V2/T2 অঙ্ক। একটি আদর্শ গ্যাসের স্থির তাপমাত্রা চাপ দ্বিগুণ করা হলে এর আয়তন, তার মানে এখানে শুধুমাত্র P1 আর V1 এর সূত্র, তার মানে জাহাঙ্গীরনগরে P1 V1/T1 থেকে আমাদের অঙ্ক আসতে পারে। তাহলে এই হচ্ছে আমাদের বাছাইকৃত 70টি প্রশ্ন, প্রত্যেকটি প্রশ্নের কনসেপ্ট মনে রাখবেন। ইনশাল্লাহ এখান থেকে আপনারা অনেক প্রশ্নই কমন পেয়ে যাবেন। ভালো থাকবেন সবাই।